সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজ আমরা দেখব সাধারণ গণিত অনুশীলনী 11.2 এর 23 নং সৃজনশীল সমস্যার সমাধান। এখানে আমাদেরকে বলা হয়েছে যে একটি ত্রিভুজের বাহুগুলোর অনুপাত 5:12:13 এবং পরিসীমা 30 সেন্টিমিটার। ক নাম্বারকে বলেছে ত্রিভুজটি অঙ্কন করো এবং কোন ভেদে ত্রিভুজটি কি ধরনের তা লেখো। অর্থাৎ ত্রিভুজটি অঙ্কন করতে হবে এবং কোন ভেদে ত্রিভুজটি কি ধরনের তা লিখতে হবে। খ নম্বরে বলেছে বৃহত্তর বাহুকে দৈর্ঘ্য এবং ক্ষুদ্রতর বাহুকে প্রস্থ ধরে অঙ্কিত আয়তক্ষেত্রের, অর্থাৎ বৃহত্তর বাহুকে দৈর্ঘ্য ধরতে হবে এবং ক্ষুদ্রতর বাহুকে প্রস্থ ধরতে হবে, ধরে আমাদের একটা আয়তক্ষেত্র অঙ্কন করতে হবে এবং এই অঙ্কিত আয়তক্ষেত্রের যে কর্ণ বের হবে সেই কর্ণের সমান দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। এবং গ নম্বরে বলেছে উক্ত আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% এবং প্রস্থ 20% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। তো আমরা এই সমস্যাটির সমাধান করব। আমরা ফিরে আসছি ছোট একটি ইন্ট্রোর পর। ততক্ষণ আমাদের সাথেই থাকবে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন ক নং সমস্যাটি সমাধান করব। যেখানে ক নঙে বলা হয়েছে ত্রিভুজটি অঙ্কন করো এবং কোন ভেদে ত্রিভুজটি কি ধরনের তা নির্ণয় করো। তো আমাদেরকে দেওয়া আছে ত্রিভুজটির বাহুগুলোর অনুপাত, বাহুগুলোর দৈর্ঘ্যের অনুপাত 5:12:13। ধরি ত্রিভুজটির বাহু তিনটির দৈর্ঘ্য যথাক্রমে 5x, 12x ও 13x সেন্টিমিটার। এখন যেহেতু আমাদেরকে দেয়া আছে যে ত্রিভুজের পরিসীমা হলো 30 সেন্টিমিটার, কাজে আমরা লিখতে পারি ছোট মুখে 5x plus 12x plus 13x equal to 30, বা 5 আর 12 17 এবং 13 যোগ করলে আমাদের হয় 30x equal to 30, সুতরাং x equal to 1। অতএব বাহু তিনটির দৈর্ঘ্য যথাক্রমে, একটা ছিল আমাদের 5x, তার মানে 5 into 1 বা 5 সেন্টিমিটার। একটা ছিল আমাদের 12x, 12 into 1 বা 12 সেন্টিমিটার, এবং একটা ছিল আমাদের 13x, 13 into 1 বা 13 সেন্টিমিটার। তাহলে আমরা বাহু তিনটির দৈর্ঘ্য পেয়ে গেলাম। এবার অবশ্যই তোমরা স্কেলের সাহায্যে সেন্টিমিটার মেপে চিত্রটি আঁকবে। আমি আমার হাতেই চিত্রটি আঁকতেছি। তো আমি হাতের চিত্রটি আঁকলাম, যেখানে AB সমান হলো 5 সেন্টিমিটার, BC সমান হলো 12 সেন্টিমিটার এবং AC সমান হলো 13 সেন্টিমিটার। তো আমরা চিত্র হতে দেখতে পারতেছি, যেহেতু এটা ক নাম্বারের, তো চিত্র হতেই আমরা দেখতে পারতেছি একটি সমকোণী ত্রিভুজ। তো আমরা চাইলে এটা প্রমাণও করে দিতে পারি যে এটা একটি সমকোণী ত্রিভুজ। তো আমরা এখন এটা প্রমাণ করে দেব। প্রমাণ করতে গেলে আমাদের যে জিনিসটা লাগবে, যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা জানি। এখানে ধরি AB ইকুয়াল টু লম্ব ইকুয়াল টু
5 সেন্টিমিটার। বিসি ইকুয়াল টু ভূমি ইকুয়াল টু 12 সেন্টিমিটার এবং এসি ইকুয়াল টু অতিভুজ ইকুয়াল টু 13 সেন্টিমিটার। সুতরাং সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা জানি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। অর্থাৎ আমাদের লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মিলে যদি অতিভুজ স্কোয়ারের সমান হয় তাহলে আমাদের এটা সমকোণী ত্রিভুজ হবে। বা লম্ব আমাদের হলো কি এবি, তার মানে এবি স্কোয়ার প্লাস ভূমি হলো বিসি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ হলো এসি স্কোয়ার। আমরা এখন বাম পক্ষ ডান পক্ষ করি। সুতরাং বাম পক্ষে আমাদের কি আছে এবি স্কোয়ার, তার মানে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার সমান এবির মান হলো 5 স্কোয়ার প্লাস বিসির মান হলো 12 স্কোয়ার, 5 হচ্ছে 25, 12 12 144 ইকুয়াল টু হলো 169। আমাদের ডান পক্ষ কি আছে অতিভুজ স্কোয়ার অর্থাৎ এসি স্কোয়ার। তাহলে আমরা লিখি এসি স্কোয়ার, এসি মান কত 13 স্কোয়ার, তাহলে 13 আসলো 169। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ। আর যেহেতু বাম পক্ষ সমান ডান পক্ষ হয়েছে কাজে ইহা পিথাগোরাসের উপপাদ্যকে মেনটেন করেছে বা মেনে চলেছে। সুতরাং ইহা একটি সমকোণী ত্রিভুজ। সুতরাং প্রমাণিত হয় যে ইহা একটি সমকোণী ত্রিভুজ। ধন্যবাদ সবাইকে। আমরা ক নাম্বার দেখলাম। এখন আমরা খ নং সমস্যাটি সমাধান করব, যেখানে বলা হয়েছে বৃহত্তর বাহুকে দৈর্ঘ্য এবং ক্ষুদ্রতর বাহুকে প্রস্থ ধরে অঙ্কিত আয়তক্ষেত্রের কর্ণের সমান বাহু বিশিষ্ট বর্গের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে আমাদেরকে বৃহত্তর বাহুকে ধরতে হবে দৈর্ঘ্য এবং ক্ষুদ্রতর বাহুকে ধরতে হবে প্রস্থ। তাহলে আমরা ক হতে পাই ত্রিভুজটির বৃহত্তর বাহু 13 সেন্টিমিটার এবং ত্রিভুজটির ক্ষুদ্রতর বাহু 5 সেন্টিমিটার। তাহলে আমাদেরকে বলে দিয়েছে যে ত্রিভুজটির বৃহত্তর বাহু হলো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং ত্রিভুজটির ক্ষুদ্রতর বাহু হলো আয়তক্ষেত্রের প্রস্থ। সুতরাং আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, যেটাকে আমরা এ দ্বারা প্রকাশ করি, এই ক্ষেত্রে দৈর্ঘ্য এ ইকুয়াল টু হলো 13 সেন্টিমিটার এবং আয়তক্ষেত্রের প্রস্থ, যেটাকে আমরা বি দ্বারা প্রকাশ করি, ইকুয়াল টু হলো 5 সেন্টিমিটার। তাহলে এই অনুযায়ী আমরা একটা চিত্র অঙ্কন করি। আমি রাফ চিত্র অঙ্কন করতেছি, তোমরা একটু অবশ্যই জ্যামিতি বক্স দিয়ে ভালো মতো চিত্র অঙ্কন করবে। আমরা যদি এইটা ধরি এ বি সি ডি, দৈর্ঘ্য হলো 13 সেন্টিমিটার এবং প্রস্থ হলো 5 সেন্টিমিটার। এখন এইটা আমাদেরকে কি করতে হবে, এর কর্ণ নির্ণয় করতে হবে। এর কর্ণটা আমরা যদি এইটা নেই এসি কর্ণ, তাহলে আমাদের ত্রিভুজ এবিসি এটা একটি সমকোণী ত্রিভুজ হয়ে যায়। তাহলে আমরা দেখতে পারি
অঙ্কিত আয়তক্ষেত্রের আয়তক্ষেত্র হতে পাই এবিসি একটি সমকোণী ত্রিভুজ। এটা আমরা কোথা থেকে পেলাম? এই আয়তক্ষেত্রটি থেকে পেলাম যে এবিসি একটি সমকোণী ত্রিভুজ। যেহেতু এবিসি সমকোণী ত্রিভুজ, কাজে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী এবিসি হতে পাই, সুতরাং ত্রিভুজ এবিসি এ পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী AC স্কয়ার ইকুয়াল টু AB স্কয়ার প্লাস BC স্কয়ার, বা AC ইকুয়াল টু রুট ওভার AB স্কয়ার প্লাস BC স্কয়ার। তো AB সমান আমাদের কত? AB সমান হলো 5 আর BC সমান কত? 13। তাহলে 5 5 25 আর 13 13 169 সমান রুট ওভার 194। সুতরাং এসি। এখন বন্ধুরা তোমরা যদি খেয়াল করো তাহলে দেখতে পারবে এই এসিটাই কিন্তু ত্রিভুজ আয়তক্ষেত্র এবিসিডি এর কর্ণ। অর্থাৎ এবিসিডি আয়তক্ষেত্রের কর্ণ এসি ইকুয়াল টু কত? রুট ওভার 194। অবশ্যই এই ক্ষেত্রে আমরা একক দেব সেন্টিমিটার। এখন আমাদেরকে কি বলেছে? আয়তক্ষেত্রের সমান দৈর্ঘ্য বিশিষ্ট বর্গের বাহু, অর্থাৎ বর্গের বাহুটা হবে আয়তক্ষেত্রের কর্ণের সমান। যদি আমরা চিত্রটা আঁকি সেক্ষেত্রে এই যে এই এসির সমান হবে আমাদের বর্গ, অর্থাৎ এটা একটা বর্গ যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হলো রুট ওভার 194। তোমরা চাইলে ক্যালকুলেটরে ক্যালকুলেশন করতে পারো। এই কথাটাই তারা বলেছে, যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হবে রুট ওভার 194। সুতরাং তাহলে আমরা লিখতে পারি, অর্থাৎ বর্গের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য, যেহেতু ওইদিকে আমরা এ বি সি ডি ধরেছি, এক্ষেত্রে আমরা তাহলে এক্স ধরি, সমান রুট ওভার 194 সেন্টিমিটার। সুতরাং বর্গের ক্ষেত্রফল তো আমরা বর্গের ক্ষেত্রফল সমান কি জানি? এক বাহুর দৈর্ঘ্য স্কয়ার, অর্থাৎ এক্স স্কয়ার বর্গ সেন্টিমিটার। তাহলে এক্স এর মান কত? রুট ওভার 194। আমরা স্কয়ার দিলাম, বর্গ সেন্টিমিটার, স্কয়ার রুট ওভারে উঠে গেল, তাহলে কত থাকলো? 194 বর্গ সেন্টিমিটার। সুতরাং 194 বর্গ সেন্টিমিটার, এটি হলো অ্যান্সার। তাহলে আশা করি বন্ধু তোমাদের কোনো সমস্যা হবে না। এখন আমরা গণন সমস্যাটি সমাধান করব, যেখানে বলা হয়েছে উক্ত আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% এবং প্রস্থ 20% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি খ হতে কি পাই? আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, যেটাকে আমরা এ দ্বারা প্রকাশ করেছিলাম, দৈর্ঘ্য 13 সেন্টিমিটার, এবং আয়তক্ষেত্রের প্রস্থ, সেটাকে বি দ্বারা প্রকাশ করেছিলাম, সেটা ছিল 5 সেন্টিমিটার। সুতরাং আয়তক্ষেত্রের ক্ষেত্রফলকে আমরা এই বি দ্বারা প্রকাশ করি, তাহলে ক্ষেত্রফল সমান কত হবে? দৈর্ঘ্য গুণন প্রস্থ, অর্থাৎ 13 গুণন 5 বর্গ সেন্টিমিটার, 5 13 65
বর্গ সেন্টিমিটার। এখন আমাদেরকে বলেছে যে দৈর্ঘ্য 5 সেন্টিমিটার 10% এবং প্রস্থ 20% বৃদ্ধি হবে। সুতরাং 10% বৃদ্ধিতে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হবে, দৈর্ঘ্য কত হবে? আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হবে আমাদের কত? আমাদের এমনি দৈর্ঘ্য আছে 13 প্লাস 13 এর 10% এত সেন্টিমিটার। আমরা যদি 13 প্লাস 13 এর উপরে 10 নিচে 100 সেন্টিমিটার, 13 প্লাস উপরে থাকলো 13/10 সেন্টিমিটার সমান 13 যোগ এটা আসবে 1.3 সেন্টিমিটার, তাহলে আমাদের কত আসলো? 14.3 সেন্টিমিটার। এটা আসলো 10% বৃদ্ধিতে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য। আবারও বলছে যে 20% বৃদ্ধিতে আয়তক্ষেত্রের প্রস্থ, অর্থাৎ আয়তক্ষেত্রের প্রস্থ বৃদ্ধি পেয়েছে 20%। তাহলে 20% বৃদ্ধিতে আয়তক্ষেত্রের প্রস্থ হবে, আমাদের প্রস্থ দেওয়া আছে 5, আর 5-এর সাথে আবার নতুন করে যুক্ত হবে 5-এর 20% এত সেন্টিমিটার। তাহলে 5 প্লাস 5-এর 20% বলতে 20/100। এই শূন্য 2 5 বার, 5 5 মধ্যে একবার, অর্থাৎ 5 প্লাস 1 সেন্টিমিটার সমান 6 সেন্টিমিটার। সুতরাং আয়তক্ষেত্রের নতুন ক্ষেত্রফল, তাহলে আমাদের আয়তক্ষেত্রের নতুন ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ, অর্থাৎ 14.3 গুণন 6 বর্গ সেন্টিমিটার। আমরা যদি গুণন করি 318, 8 হাতে হলো 1, 424, আর 25, 5 হাতে হলো 2, 6 কে 6 আর 2 8, 1 ঘরের আগে দশমিক যদি আমরা দিয়ে দিই 85.8 বর্গ সেন্টিমিটার। আমরা যদি এখন দেখি যে আমাদের পূর্বের ক্ষেত্রফল ছিল 65 বর্গ সেন্টিমিটার আর নতুন ক্ষেত্রফল হয়েছে 85.8 বর্গ সেন্টিমিটার। সুতরাং ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে। সুতরাং ক্ষেত্রফল বৃদ্ধি পায় সমান 85.8 বিয়োগ 65 বর্গ সেন্টিমিটার। তাহলে আমাদের আসতেছে 5 তো 5 গেলে 0, 2 20.8 বর্গ সেন্টিমিটার। এতটুকু ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে। কাজেই আমাদের শতকরা ক্ষেত্রফল এখন কত বৃদ্ধি পেয়েছে এটা আমাদের দেখতে হবে। সুতরাং শতকরা ক্ষেত্রফল বৃদ্ধি পায়, আমরা জানি বৃদ্ধি শতকরা ক্ষেত্রফল, তাহলে আমাদের পূর্বের ক্ষেত্রফল কত ছিল? 65, আর বৃদ্ধি পেয়েছে কত? 20.8 গুণন 100 দিয়ে, যেহেতু আমরা পার্সেন্ট করব, তাহলে আমরা এখন এটা ক্যালকুলেশন করি। তো ক্যালকুলেশন করলে আমরা যদি ক্যালকুলেটরের মাধ্যমে ক্যালকুলেশন করি তাহলে আমরা পাচ্ছি 32%। সুতরাং ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পায় 32%। অ্যান্সার 32%। ধন্যবাদ সবাইকে। যদি এই সমাধানটি তোমাদের ভালো লাগে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে ভুলবে না। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবে।